তৃণমূলের তোলাবাজ কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই, ভাঙড়ের মানুষ। এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন। আমি নাম যা বলার, ভাঙড়ের অবজারভার, কাইজার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজারভার বলে দাবি করছেন। কোনো অবজারভার নেই, কোনো অবজারভার মডেল তৃণমূল কংগ্রেসে নেই। মনে রাখবেন ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে। তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা, হ্যাঁ এইসব ডায়লগ মারবার মনে করবে যে এসব হবে না। ভাঙড়কে নিয়ে এত টেনশন, কটা গুন্ডা দেবে আর একটার পর একটা গুন্ডা চেঞ্জ করে, তাও হচ্ছে না মমতার। ভাঙড়ের মানুষের খুন ঝরাতে মমতার এত ভাল লাগছে। আর ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা ওরা জানে, ওদের সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের যদি কোনো ভালো লোকেরাও সাপোর্ট করে, ধরুন মলি সাহেব টলি সাহেব, তাদের মধ্যেও আবার গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কথা বুঝে আসছে। ওদের বিষয়ে ওটা ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলতে পারি, যে যত তুলা তুলে দেবে তাকেই দেওয়া হবে, যে তুলা তুলতে পারবে না তাকে গোষ্ঠীদ্বন্দ্ব নামে মেরে দিয়ে পিছিয়ে দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। আর ভাঙড়ে নিয়ে অনেক চেষ্টা চলছে, নতুন করে আবার চেষ্টা চলবে। তবে আমি এতটুকু বলতে পারি, সুলতান আসগর আলীর ভূমিপুত্র ভাঙড়ের বাচ্চারা, এরা কত খান হোক আর হান হোক আর চিঙ্গিস হান হোক, চিঙ্গিস খান নাম শুনেছেন তো? 18 বছরের না 22 বছরের একটা যুবকের কথা শুনে থরথর করে কেঁপেছিল, কথা বুঝে আসছে। ও যতই দিক, ও গুন্ডার পর গুন্ডা চেস করে লাস্টে গুন্ডাদের সর্দার যিনি বলেন আমি গুন্ডা সব কন্ট্রোল করি, তিনাকেও বলছে একবার দায়িত্ব নেন না ভাঙড়ের, নিয়ে দরকার হয় আপনি দাঁড়িয়ে যান না, মুসলমানদের মাসিহা রেড রোডে যান, একটু দুয়া ইমামদের নিয়ে নেমে যান, নিয়ে বলেন ভাঙড়ের আমি ক্যান্ডিডেট হব। তাহলে তো বুঝবেন যে ভাঙড়ের মাটি সুলতান আসগর আলীর যারা ছায়াতলে থাকা বাচ্চা, এদের হয়তো অভাব অভিযোগ থাকতে পারে, চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু এরা ইসলাম বিদ্বেষীদেরকে পাত্তা দেয় না, এটা মাথায় রাখবেন। দেখুন, একজন ভাই হিসাবে শুধু নয়, একজন নওশাদ একজন দেশের মানুষের হয়ে কাজ করছে। সমাজের প্রত্যেকটা শিক্ষিত, ভদ্র এবং পিছিয়ে পড়া অসহায় গরিব মানুষ সবাই ওর জন্য দোয়া করছে, এবং অমুসলিম ভাইয়েরা তাদের ভাষায় আশীর্বাদও করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন কি জানেন, নওশাদ কোনো এক জায়গায় চপ টপ নাকি বসে খাচ্ছিল। আমি তোকে দেখে বললাম তুই সব খাচ্ছিস কেন, শরীর খারাপ হবে তো। তো যাই হোক, তা একটা কোন মা, অমুসলিম ধর্মের একটা মা এসেছিল, নওশাদের মাথায় হাত দিয়ে বলছে যে আমি তোমায় ভোট দিয়ে জিতাবই। নওশাদ বলছিল আপনি আচ্ছা ঠিক আছে, একটা চপ নিয়ে যান। দেখেছেন তো ভিডিওটা? তাহলে আজকে সবাইয়ের জন্য যখন নওশাদ কথা বলছে, নেতা তো এরকমই হওয়া দরকার, লিডার তো এরকমই হওয়া দরকার। তাই আমি চাইবো নওশাদ শুধু নয়, নওশাদের মতো এরকম আরও অনেক মানুষ আগিয়ে এসুক, যারা দেশের কথা ভাববে, দেশবাসীর কথা ভাববে, মানবতার কথা ভাববে, ইনসাফের কথা ভাববে। তাহলে এই দেশের যাকে পিছিয়ে পড়া 80% গরিব মানুষ রাজ্যেও রয়েছে, তারা বিপদ থেকে মুক্ত হবে। যদি হেরেও যায় ভাঙড় থেকে, তাহলে কি এই মানুষের সেবা, মানুষের কাছে যাওয়া বন্ধ হয়ে যাবে? ওটা তোর ব্লাড। আমি তো মানুষের সেবা করি, আমি বছরে আমার অডিট দেখবেন কয়েক লক্ষ টাকা আমি মানুষের পেছনে সেবার জন্য খরচ করি। কেন করি? এটা তো নেকি, আমাদের ধর্মের কাজ, তো পুণ্যের কাজ। আমি ম্যারিড স্কলারশিপ দিই, আমি নলেজ সিটিতে গরিব বাচ্চাদের পড়াচ্ছি। অনেক এমন বাচ্চা আছে তাদেরকে সম্পূর্ণ খরচ দিতে হয়, আবার অনেক বাচ্চা আছে তারা অর্থশালী দেয়, কথা বুঝে আসছে। তো এটা তো করতে হবে। ভাঙড়ে যেভাবে খুন খারাপি হচ্ছে, আপনার কি একটা ভয় হচ্ছে না যে ছোট ভাইকে আগিয়ে? ভয় কিসের? ওর কপালে থাকলে মরে যাবে। ওর কপালের আগে যদি আমার মরণ থাকে, আমি মরে যাবো। আমি তো রাত্রে ঘুরে বেড়াই একা। আমার যদি কপালে থাকে আমি মরবো, আর যদি আমার কপালে না থাকে, ও যত গুন্ডাই থাকে না কেন কিচ্ছু হবে না। তো কপালকে বিশ্বাস করতে হয়। আমার যেদিন আমার স্রষ্টা আমার মৃত্যু রেখেছে সেদিন হবে। তাহলে অন্যায়ের বিরোধী করবো না, গরিব মানুষের পাশে দাঁড়াবো না, জুলুমের বিরোধী করবো না, দেশের জন্য কথা বলবো না। যদি জানকেই পছন্দ করতো, তাহলে নেতাজি কেন আজাদি ফৌজ করেছিল? কেন ক্ষুদিরাম ফাঁসিতে ঝুলতে গেল? কেন আশফাকুল্লাহ খান সাহেব শহীদ হলো? হ্যাঁ, তাহলে ইনারা যদি শহীদ না হতো, জীবন যদি না দিত, তাহলে আমরা আজও তো পরাধীন থাকতাম। অতএব দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, মানুষের জন্য হক কথা বলতে হবে। তাতে নসিবে যেটা আছে সেটা হবে, এই তো কথা। এক নায়কতন্ত্র করে যেমন দিল্লিকে লুটেছে, দখল করেছে, ওইভাবে বাংলাকে দখল করবে। সাধারণ মানুষকে বলবো, এসআইআর হচ্ছে, আপনি ভোট দিতে পারবেন নাকি দিতে পারবেন না, কিন্তু এসআইআর এর আড়ালে এনআরসি যদি হয়, তাহলে কিন্তু বিরাট বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে।
কিন্তু আমি শুনছি নাকি ক্যাম্প করার কথা বলছে। তো এসআইআরটা কি, অনেক লোক মরে গেছে, তার ভোটের নাম আছে, সেই ভোট কোনো ভুয়ো ভোট, সেগুলোকে রুকা দরকার, অবশ্যই রুকা দরকার। আজকে সেটা কেউ দেবে একজনের নামে, এটা তো উচিত নয়। তারপরে একজনের বিবাহ হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, তার দু জায়গায় নাম আছে, এক জায়গায় কাটা দরকার, এক জায়গায় থাকা দরকার, অবশ্যই সেটা করতে পারে, কথা বুঝে? এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে একটা প্রশ্ন, 2002 সালে, এটা কেউ তুলছে না, 2002 সালে যদি কারো নাম থাকে বাপ মার, তাকে কাগজ দিতে হবে না। 2002 সালে নাম আছে না না, এই ডকুমেন্টস কার হাতে আছে? পাবলিকের হাতে, না সরকারের হাতে, না নির্বাচন কমিশনের হাতে? নির্বাচন কমিশনার যদি সেখান থেকে কিছু লোকের নাম বাদ দিতে, এটাকে দেখতে যাবে, এটাকে দেখতে যাবে। তাহলে আজকে একটা মানুষ, সে এখানে 70 বছর ধরে আছে, এই 70 বছর ধরে ট্যাক্স দিয়ে ভারতবর্ষে বসবাস করছে, 2070 সাল থেকে আছে, কি 80 সাল থেকে আছে, কি 90 সাল থেকে আছে, হঠাৎ করে তার নাম যদি কেউ কেটে বাদ দিয়ে দেয়, আপনি তাকে বাদ দিয়ে দেবেন, এটা অন্যায়। এ নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, হয়ে সেই নিয়ে আলোচনা করা দরকার। কিন্তু আলোচনা টেবিলে যারা গেছে, কি আলোচনা হচ্ছে আমরা তো কিছুই জানতে পারছি না, কেন সেখানে আমাদের তো কোনো প্রতিনিধি নাই। অতএব সাধারণ মানুষকে বলবো, এটা নিয়ে ঘাবড়ে গিয়ে নিজের ভুল পদক্ষেপ আর নিজেরা এত ডিপ্রেশনে চলে গিয়ে নিজেদের জানেন না ক্ষতি হয়ে যায়, এটা মাথায় রাখবেন। ইতিমধ্যেই এসআর আতঙ্কে দুজন ব্যক্তি আত্মহত্যা করেছে, কি বলবেন? যেটা আত্মহত্যা হয়েছে, আবার শুনছি নাকি নাকি লিখতে পারতো না, হাত কাটা ছিল, এসব অনেক কিছু শুনছি। তো এটা কতটা সত্য মিথ্যা আরও ভেরিফাই করার ব্যাপার। তবে আমি এতটুকু বলবো, এ নিয়ে আতঙ্ক হয়ে নিজের জীবন খোয়াবেন না। দেশ আমার, আপনার সবার। এখানে নির্বাচন কমিশনার হোক, আর দেশের প্রধানমন্ত্রী হোক, আর স্বরাষ্ট্রমন্ত্রী হোক, কারো অধিকার নেই আমাদের ওপরে কলম চালাবা। তার জন্য যে সিস্টেম আছে, সেই সিস্টেম আমাদেরকে আগাতে হবে। যেমন যারা যাবে এসআইআর করতে বুথ লেভেলে, বিএলআরও, তাদের বিষয়ে অ্যাড্রেস ট্যাড্রেস সব রাখতে হবে। আপনার নাম বাদ গেল কেন, তার বিষয়ে যদি ভুল করে, তার বিষয়ে আইনের আওতায় তাকে আনতে হবে। তাকে এই অধিকারটা কে দিল যে একজন সাধারণ ভারতের নাগরিককে হ্যারাসমেন্ট করবে? এটা গরিবকে মারার একটা কল, গরিবকে লুটা একটা কল, এটাকে রুকা দরকার। আর দিদি মুদি মিলে এটা করছে। যদি বলেন আবার দিদির কথা কেন বললেন, রাজ্য সরকারই তো 90,000 অফিসার দিচ্ছে যে শেয়ার হয়, রাজ্য সরকারই তো 221 কোটি টাকা খরচ করছে কম বেশি। তাহলে আজকে বলুন, রাজ্য সরকার যদি বলতো আমি কোনো অফিসার দেবো না, বা কর্ণাটকে না কোথায় শুনলাম নাকি যেখানে কি বলে এসআইআর হবে না, তারা পার্লামেন্টে তাদের বিল পাস করেছে। তা আপনার তো সব এমএলএ, তাহলে আপনি এটা বিল পাস করতে পারতেন, আমার রাজ্যে হবে না, তা করছেন না। কিন্তু একদিকে আবার খরচ করছেন, অফিসার দিচ্ছেন, আবার এইদিকে মানুষকে গরম করছেন। এটা যেন একটা কেমন চক্রান্ত, সাধারণ মানুষকে ফাঁসাবার। আর আমার কমের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমার কমের ভাইদের একটা কথা বলবো, আমার কমের ভাই, আপনাদের বিবেককে প্রশ্ন করেন। আপনারা কেউ বাংলাদেশ থেকে এসেছেন? কোনো পাগল আছে ফুরফুরা শরীফে বসবাস করবে, না পাশে অন্য কোনো মানে গ্রামে বসবাস করবে? মুসলমান তো চাইবে যেখানে আমি সংখ্যাগরিষ্ঠ সেখানেই আমি থাকবো, যেখানে হিন্দু ভাইরা সংখ্যাগরিষ্ঠ সেখানে থাকবে। কেন? একসাথে উৎসব করব, একসাথে ধর্মের কাজ করব, মসজিদ মাদ্রাসা বা হিন্দু ভাইদের মন্দির তন্দির এক জায়গায় থাকবে। তো সেই জায়গায় বাংলাদেশ থেকে কেউ কখন এসেছে? যদি এসে থাকে ব্যবসা বাণিজ্য এসেছে, আবার চলে গেছে, আবার এখান থেকে কিন্তু বাংলাদেশে গেছে। কিন্তু আমার অনেক অমুসলিম ভাই ওই দেশ থেকে এসছে, কিন্তু তার জন্য কাঁটা তারের ভাগে এপারে এক অংশ পড়ে গেছে, উপরে এক অংশ পড়ে গেছে। আজকে আপনারা হঠাৎ করে তাদেরকে তাড়াবেন, এটাও আমি পক্ষপাতির নয়। তারাও আমার দেশের নাগরিক, আমার দেশে ভারতেরই তো সবাই, তারাও থাকুক। কিন্তু মুসলিম ভাইদেরকে বলবো, আপনাদের ঘাবড়াবার কিছু নেই। কিন্তু এক শ্রেণীর মুসলমান ফাঁসবে। তারা নদীর ধারে বাড়ি, বাঁধ ভেঙে গেছে, ঘর সমেদার্থে চলে গেছে, তারা কি করে কাগজ পাবে? না 2002 বলে, আমি বললাম 2002 যদি বাদ দিয়ে দেয়, ওটা তো আমাদের হাতে ডকুমেন্টস নেই। যদি বাদ দিয়ে সেই কাগজ বার করে, এই একটা শ্রেণী ফাঁসতে পারে। আর